মা, রাজকন্যাকে ফিরিয়ে এনেছি, তবে তার মতি গতি ভালো লাগছে না। আমার মনে হয় আমার অগোচরে ও এমন কিছু করছে যার সম্পর্কে আমি বুঝতে পারছি না। রাজকন্যার উপর কড়া দৃষ্টি রাখবি। মনে রাখিস, এই রাজ্যকে হাতের মুঠোয় পাবার জন্য আমরা দীর্ঘদিন থেকে অনেক পরিকল্পনা করে যাচ্ছি। রাজকন্যার জন্য যদি আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়, আমাকে যত দ্রুত সম্ভব রাজপ্রাসাদে পৌঁছতে হবে। রাজকন্যা আমাকে নিজে রাজপ্রাসাদে যেতে বলেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কিসের টানে রাজকন্যার কাছে ছুটে যাচ্ছি। সামির দ্রুত যেতে থাকে, আর হঠাৎ করে কেউ একজন সামিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে, আর সামির অজ্ঞান হয়ে পড়ে যায়। বদমাস চোর, ধরেছি তোকে। জমিদার সাহেবের বাড়ি থেকে চুরি করলে কি কঠিন শাস্তি পেতে হয় তা তুই হারে মজ্জায় বুঝতে পারবি। তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, এবার তোকে হাতে নাগালে পেয়েছি, আর ছাড়বো না। এই, তোর সব দেখছিস কি? একে বেঁধে নিয়ে চল সাথে করে। জমিদার মশাই আমাদেরকে এই ব্যাটার জন্য অনেক কথা শুনিয়েছে। জমিদারের প্রহরীর আদেশে বাকি সৈন্যরা সামিরকে নিয়ে জমিদারের কাছে আসে। জমিদার সাহেব, দেখুন, এই রাজ্যের সব থেকে বড় চোরকে ধরে নিয়ে এসেছি আজ। কিরে, মরে গেছে নাকি? না জমিদার মশাই, অজ্ঞান করে এনেছি একে, মেরে ফেলিনি। এই, তাহলে বাড়ির সবচেয়ে দামি দামি গয়নাগুলো তুই চুরি করেছিলি? ভালো চোর বলতে হবে, এরকম পাকা চোর তো পাওয়া যায় না। আমি তো ভাবলাম আপনি একে হাতের কাছে পেয়ে অনেক বড় শাস্তি দেবেন, আর সেটা না করে আপনি এই চোরের প্রশংসা করছেন জমিদার সাহেব। বুঝবি না রে, এই ছেলে হলো মেধাবী। মেধাবী ছেলেকে হাতের মুঠোয় পেলে কাজে তো লাগাতেই হবে। শোন, দ্রুত এর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। ওদিকে রাজকন্যা নিজ কক্ষে বসে সামিরের জন্য অপেক্ষা করতে থাকে। রাজকন্যা তখন থেকে কক্ষের এ মাথা থেকে অন্য মাথায় হাঁটাহাঁটি করে যাচ্ছেন। এত চিন্তা কেন করছেন? স্বামীর চলে আসবে। আমরা সেই অনেকক্ষণ পূর্বে প্রাসাদে ফিরে এসেছি। সামিরের তো এতক্ষণে চলে আসার কথা। আচ্ছা রাজকন্যা, স্বামীর আবার প্রাসাদের প্রহরীর কাছে ধরা পড়ে যায়নি তো? যদি এমনটা হতো তাহলে প্রাসাদে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত এতক্ষণ। এমন তো কিছুই হয়নি। আমার তো মনে হয় সামির আমাদের সাথে বেইমানি করছে। কিন্তু রাজকন্যা, আমার স্বামীকে এমনটা মনেই হয়নি। স্বামীর এরকম করতেই পারে না। ও খুব ভালো ছেলে। আমি ওর চোখে আপনার জন্য প্রচন্ড মায়া দেখেছি। সে তো তুই অনেকের চোখে অনেক কিছু দেখিস। এখন আমার কথার মাথা না খেয়ে একটু খোঁজ করে আয় তো। দেখ, আমি তো তোর মতো উড়তে পারি না। আমি যদি উড়তে পারতাম তাহলে নিজে গিয়ে সামিরকে খুঁজে বের করতাম। রাজকন্যা, চিন্তা করবেন না, আমি যাচ্ছি স্বামীকে খুঁজতে। সুখ পাখি রাজকন্যার আদেশে সামিরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে সামিরের জ্ঞান ফিরে আসে। কে, কার এত বড় সাহস আমার হাত পা বেঁধে এখানে নিয়ে এসেছে? কিরে, এত রাগ করছিস কেন? জমিদার সাহেবের বাড়িতে চুরি করার সময় মনে ছিল না যে কত বড় ভুল করেছিস? কি ভেবেছিলি চুরি করে পার পেয়ে যাবি? দেখ, তোকে ঠিকই খুঁজে বের করেছি আমরা। আমি কোনো চুরি করিনি, আর আমি চোর নই। আমাকে ছেড়ে দিন, নইলে রাজকন্যাকে আপনাদের নামে বিচার দেব। তুই তো আমাকে হাসালি রে। তোর মতো একটা চোরের কথা কে শুনবে? রাজকন্যা? কখনোই না। রাজকন্যা পারলে তোকে কারাগারে নিক্ষেপ করবে। তার উপর আমাদের বদরাগী মন্ত্রী মশাই, উনি জানলে তো তোকে মৃত্যুদণ্ড দেবে। আপনি তাহলে রাজকন্যাকে চেনেন না? রাজকন্যা খুবই ভালো মানুষ, উনি আমাকে চেনে। আমি রাজকন্যার বন্ধু। রাজকন্যা আমাকে খুব ভালো করেই চেনে। আর আমাকে ছেড়ে দিন, নইলে আপনাদের কঠিন শাস্তি পেতে হবে। তোর তো সাহস কম নয়। তুই আমাকে তো রাজকন্যার ভয় দেখাচ্ছিস। চিনিস না মন্ত্রী মশাইকে? মন্ত্রী মশাই চায় না রাজকন্যার কোনো বন্ধু হোক। যদি মন্ত্রী মশাইয়ের কানে এই খবর যায়, তাহলে রাজকন্যা বা তুই কেউই আর শান্তিতে থাকতেই পারবি না। জমিদার সাহেবের মুখে এমন কথা শুনে সামির চিন্তায় পড়ে গেল, আর মনে মনে ভাবতে লাগলো, না না না, এটা আমি কি করলাম? রাজকন্যাকে আমি আমার কারণে বিপদে ফেলতে পারি না, কিছুতেই না। আমাকে জমিদারের কথা শুনতে হবে। জমিদার মশাই, আপনি আমার কাছে কি চান বলুন? আমাকে কি শাস্তি দিতে চান? যদি তাই হয় তবে আমাকে শাস্তি দিন,
আমি মাথা পেতে নেব, কিন্তু মন্ত্রীমশাইকে দয়া করে কিছু বলবেন না। এই তো বাছা, তুমি সোজা কথায় এসেছো। ওদিকে সুখ পাখি প্রাসাদের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সামিরকে খুঁজতে শুরু করে। কোথাও তো সামিরকে দেখতে পাচ্ছি না। সামির আসলে কোথায় চলে গেল? কি করব এখন আমি? কোথায় খুঁজবো সামিরকে? দেখি, যে পথে প্রাসাদে ফিরে এসেছি সেদিকটা খুঁজে দেখি। বৃদ্ধ বৈদ্য রাজকন্যার কক্ষে এসে বলে, রাজকন্যা, নীল মাটি কি আপনার কাছে পৌঁছে গেছে? কোথায় সেই নীল মাটি? খুব দ্রুত যদি মহারাজকে নীল মাটি না খাওয়ানো যায় তবে তিনি আবার বেশি অসুস্থ হয়ে পড়বেন। এতক্ষণে তো আমার কাছে নীল মাটি নিয়ে আমার বন্ধুর চলে আসার কথা, কিন্তু কেন যে এখন পর্যন্ত সে আসলো না সেটাই তো বুঝতে পারছি না। রাজকন্যা, মনে রাখবেন, আমাদের হাতে কিন্তু সময় অনেক কম। আমি মহারাজের কাছে গেলাম, উনি বারবার জ্ঞান হারাচ্ছেন। জানি না কতক্ষণ ওনাকে সামলাতে পারবো। বৈদ্য রাজকন্যার কক্ষ থেকে বেরিয়ে চলে গেল। সামির, মনে রেখো, আমার বাবার যদি কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। তোমাকে আমি নিজে মৃত্যুদণ্ড দিব। মন্ত্রী এবং মন্ত্রীর মাতা কৌশল্যা রাজার কক্ষে চলে এলেন। কৌশল্যার মুচকি হেসে রাজকন্যাকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসে। রাজকন্যা, কাঁদবেন না। মাটির মানুষ একদিন তো মাটিতেই মিশে যেতে হবে। মহারাজের ক্ষেত্রেও একই জিনিস হয়েছে। সরে যান, সরে যান আমার সামনে থেকে। এর মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমার বাবা নেই? আমার বাবা ঠিক চোখ মেলে তাকাবেই। আর বৌদ্ধ মশাই, শুনে রাখুন, আমি আপনাকে মৃত্যুদণ্ড দিব। আপনি কিছুতেই বাঁচবেন না। কি ভেবেছেন মন্ত্রী মশাই আপনাকে বাঁচাতে পারবে? কিছুতেই না, কিছুতেই বাঁচতে পারবেন না আপনি। রাজকন্যা অনেক বেশি ভেঙে পড়ে, আর তখনই রাজার হাত নড়ে ওঠে। এই রাজকন্যা, দেখুন, আশাহত হবেন না। মহারাজ হাত নাড়িয়েছেন। কি কি বলছিস কি সুখ পাখি? কোথায়? আমাকে দেখতে দে। রাজকন্যা এমনটা বলে রাজার কাছে এগিয়ে যায়। বাবা, ও বাবা, চোখ খোলো বাবা। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। তুমি ছাড়া আমার তো আর কেউ নেই। তুমিই তো আমার সব। তুমি জেগে ওঠো বাবা। রাজকন্যা কাঁদতে থাকে, আর এক পর্যায়ে রাজকন্যার চোখের জল এসে রাজার হাতের উপর পড়ে, আর রাজা চোখ খোলে। রূপকুমারী, লক্ষ্মী কন্যা আমার, আর কেঁদো না। দেখো, আমি চোখ খুলেছি, আমি সুস্থ হয়ে গেছি। তো বন্ধুরা, এরপর কি হবে জানতে হলে চোখ রাখো পরবর্তী পর্বে।